প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ তোমাদেরকে স্বাগত জানাচ্ছে। তোমরা একাদশ শ্রেণীতে চট্টগ্রাম কলেজে ভর্তি হয়েছ। তোমরা সেই সৌভাগ্যবানদের একজন। প্রেসিডেন্ট বিল ক্লিনটন যখন তাজমহল দেখতে যান, তখন তাজমহল দেখতে গিয়ে তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন। তিনি বলেছিলেন, পৃথিবীর মানুষ আজ দুভাগে বিভক্ত, যারা তাজমহল দেখেছে আর যারা তাজমহল দেখেনি। আমি সেই সৌভাগ্যবানদের একজন, যিনি তাজমহল দেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমিও ঠিক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মতো কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, পৃথিবী আজ দুভাগে বিভক্ত, যারা চট্টগ্রাম কলেজে ভর্তির সুযোগ পেয়েছে আর যারা ভর্তির সুযোগ পায়নি। তোমরা সেই সৌভাগ্যবানদের একজন, যারা চট্টগ্রাম কলেজে ভর্তির সুযোগ পেয়েছো। চট্টগ্রাম কলেজের পক্ষ থেকে, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। সাথে সাথে তোমাদের এও বলছি, তোমরা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়টি তোমাদের অন্তর্ভুক্ত করেছো, একাদশ শ্রেণীতে তোমরা এই বিষয়টি নিয়েছো, তোমাদের স্বাগত জানাচ্ছি। কারণ এই বিষয়ের মাধ্যমে তোমরা জানতে পারবে ইতিহাসের প্রয়োজনীয়তা। একটি জাতির ইতিহাস যত বেশি সমৃদ্ধ, সেই জাতি তত উন্নত। আমরা চেষ্টা করব তোমাদের এই ইতিহাসের প্রায়োগিক বিষয়গুলো তোমাদের জানান দেওয়ার জন্য। ইতিমধ্যে তোমরা সিলেবাসটা জেনেছ যে তোমাদের আসলে একাদশ শ্রেণীতে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দুটো বিষয় পড়ানো হবে। একটি যে প্রথম পত্র যে বিষয়টি পড়ানো হবে সেটি হচ্ছে পশ্চিম এশিয়ার ইতিহাস, সেই বিষয়টি। তো সেই পশ্চিম এশিয়ার ইতিহাস বিষয়টি পর্যালোচনার পূর্বে আমরা আসলে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, তোমরা জানো যে ইতিহাস এবং ভূগোল তারা আপন ভাই বোন। ভূগোলকে বাদ দিয়ে ইতিহাসকে কল্পনা করা যায় না, ইতিহাসকে বাদ দিয়ে ভূগোলকে কল্পনা করা যায় না। ভূগোল দ্বারা ইতিহাস নিয়ন্ত্রিত হয়। চলো আমরা পশ্চিম এশিয়ার ইতিহাস পড়ার পূর্বে আমরা একটু জেনে নেই যে পশ্চিম এশিয়ার ভৌগোলিক বিবরণটি। আমি যদি খুব স্পষ্টভাবে বলি যে ভৌগোলিক বিবরণ বলতে আসলে আমরা সেই অঞ্চলের পড়ব, অর্থাৎ আরবের ভৌগোলিক বিবরণটি আমরা পড়ব। কারণ আরবের ভৌগোলিক বিবরণ জানার সাথে সাথেই আমরা জানব যে অঞ্চলের মানুষের ভূগোল দ্বারা ইতিহাস কিভাবে নিয়ন্ত্রিত হয়েছে, মানুষের জীবনযাত্রা কিভাবে ভূগোল দ্বারা প্রভাবিত হয়েছে, ধর্ম কিভাবে সেখানে আবির্ভূত হয়েছে এবং ইসলামের জয়গান সেখানে কিভাবে গাওয়া হয়েছে। তো সেই বিষয়টি আমরা আলোচনা করব। আলোচনার পূর্বে চলো আমরা প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জেনে নেই। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে উপদ্বীপ হচ্ছে আসলে সেই ভূখণ্ড যার তিন দিক জল দ্বারা বেষ্টিত আর একদিকে বিস্তীর্ণ স্থলভূমি। তো প্রাচীন আরব ভূমিটি ছিল আসলে, যেটা আমরা আরব ভূমি বলি, সেটি ছিল আসলে ত্রিভুজাকৃতির একটি উপদ্বীপ। এই দেশটি তিন দিকে জল এবং একদিকে বিস্তীর্ণ স্থল দ্বারা বেষ্টিত। এই জন্য আরব দেশকে আরবি ভাষায় জাজিরাতুল আরব বলা হয়। জাজিরাতুল আরব বলতে উপদ্বীপকে আরবি ভাষায় বলা হয় জাজিরা। ইসলামের লীলাভূমি এই দেশ বিশ্বের অন্যতম বৃহত্তম উপদ্বীপ। এই উপদ্বীপের উত্তরে রয়েছে সিরিয়ার মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। আমি যদি বিষয়টি তোমাদের আরেকবার বলি, বিষয়টি হচ্ছে এমন, আমরা এর উত্তরে তোমরা যখন মানচিত্র দেখবে, মানচিত্রের আসলে তোমাদেরকে আমরা আস্তে আস্তে শেখাবো। তোমরা অনেকেই জানো মানচিত্র কিভাবে পড়তে হয়। তো একটা মানচিত্র যখন তুমি দেয়ালে ঝুলিয়ে দেবে, সেই মানচিত্রের উপরের যে অংশটা সেটাকে উত্তর বলা হয়, আর নিচের অংশটাকে দক্ষিণ বলা হয়। ডান দিকে পূর্ব এবং বাম দিকে পশ্চিম। তো চলো আমরা একটু বিষয়টা নিয়ে যদি আবার বলি, একটু আগে যা বলেছি সেটাকে যদি আরেকবার বিশ্লেষণ করে বলি, তাহলে এভাবে বলা যায়। এর উত্তরে, অর্থাৎ মানচিত্রের উপরের দিকে তোমরা দেখবা, উত্তরে হচ্ছে সিরিয়ার মরুভূমি, দক্ষিণে অর্থাৎ নিচের দিকে ভারত মহাসাগর এবং পূর্ব দিকে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। আসলে এটাই হচ্ছে আসলে আরব ভূমি। চলো আরব ভূমি নিয়ে একটু কথা বলি। প্রাচীনকালে হেজাজ অঞ্চলের তামায়া প্রদেশের কাছে আবারা নামে এক স্বাধীন স্থান ছিল। সেই স্বাধীন নাম অনুসারে কালক্রমে এই দ্বীপের নামকরণ করা হয় আরব। আমি যদি এভাবে বলি, আরাবা নামক একটি ছিল হেজাজ অঞ্চলে। সেই আরাবা
নাম অনুসারে অর্থাৎ আরাবা অঞ্চলটির নাম অনুসারেই আসলে আরব নামকরণ করা হয়েছে। মতান্তরে অনেকে এটিকে, এই মতকে অনেকে বিশ্বাস করেন, আবার অনেকে এটিকে বিশ্বাস করেন না। মতান্তরে এই দক্ষিণ আরবের কল্পিত পূর্বপুরুষ, দক্ষিণ আরবীয়দের কল্পিত পূর্বপুরুষ কাহাতানের পুত্র ইয়ারাবের নাম থেকে আরবি নামের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। আবার আরব শব্দটির সাথে হিব্রু ভাষায় ব্যবহৃত আবহার শব্দটির একটি মিল খুঁজে পাওয়া যায়। এই মিল এভাবেই বলা যে হিব্রু শব্দ আবহার অর্থ হচ্ছে মরুভূমি, তাই অনেকে আবার এই আবহার শব্দ থেকে আরবি শব্দটির উৎপত্তি হয়েছে বলে মনে করে থাকেন। যা হোক, তিনটি মতবাদী আমরা ধরে নেব যে আসলে অনেকগুলো মিথ বা পূর্ব কাহিনী বা প্রচলিত কাহিনী থেকেও অনেক সময় ইতিহাস রচিত হয়ে থাকে। তো প্রচলিত কাহিনীগুলোর মধ্যে একটি রয়েছে হিব্রু ভাষার কাহিনী, একটি রয়েছে আরবীয়, একটি কাহাতান, আরবীয়দের পূর্বপুরুষ, দক্ষিণ আরবের পূর্বপুরুষ কাহাতানের নাম অনুসারে, কাহাতানের পুত্র ইয়ারাবের নাম অনুসারে আরবি নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকে মনে করেন যে আরাবা নামক একটি অঞ্চল ছিল হিজাজ অঞ্চলে, সেই আরাবার নাম অনুসারে পুরো উপদ্বীপের নামকরণ করা হয় আরব। যা হোক, ভূতত্ত্ববিদগণের মতে একসময় আরব বৃহত্তম মরুভূমি সাহারার অংশ ছিল। তোমরা জানো পৃথিবীর বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। এই আরব ভূমিটি একসময় ভূতত্ত্ববিদেরা মনে করেন যে এটি সাহারা মরুভূমির অংশ ছিল। কালক্রমে এটি নীল নদ এবং লোহিত সাগর দ্বারা আরব আফ্রিকাতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। নীল নদ এবং লোহিত সাগর দ্বারা আরব যে ভূমির কথা বলা হয়েছে সেটি সাহারা মরুভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সুয়েজ খাল খননের ফলে এটি সম্পূর্ণভাবে আফ্রিকা মহাদেশ থেকে এই এশিয়া মহাদেশের এই অংশ, পশ্চিম এশিয়ার এই অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যা হোক, আমরা যদি এই প্রাচীন এই আরব ভূমির ভূতাত্ত্বিক অর্থাৎ ভূরাজনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করি, তাহলে আমরা বলতে পারবো এই ভূমিটি অসাধারণ একটি ভূমি, কারণ এটি আমেরিকা এবং অস্ট্রেলিয়া আবিষ্কৃত হওয়ার পূর্বেই প্রাচীন বিশ্বের তিনটি মহাদেশ ছিল। এই তিনটি মহাদেশ হচ্ছে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার সংযোগস্থলে এই আরব ভূমিটি অবস্থান করছে। এইভাবে বলা যায় আমরা যদি বলি আমেরিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশ আবিষ্কার হওয়ার পূর্বে পৃথিবীতে তিনটি মহাদেশের অস্তিত্ব বিবেচনা করা হতো। এই তিনটি মহাদেশ হচ্ছে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এবং এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার এই সঙ্গমস্থলে, মিলনস্থলে এই আরব ভূমিটি অবস্থান করছে। পাশ্চাত্য দেশগুলোর প্রাচ্যে প্রবেশের প্রবেশদ্বার হিসাবে এই আরব ভূমির ভূমিকা ছিল অনস্বীকার্য। এ কারণে মিশরীয় ও ব্যাবিলনীয় শাসকদের আমলে থেকে অদ্যাবধি এই দেশটির সাম্রাজ্যবাদী শক্তিগুলো আধিপত্য বিস্তার করতে তৎপর। একটা কথা এখনো খুব বেশি প্রচলিত, সেটি হচ্ছে ভূরাজনৈতিক গুরুত্ব। অর্থাৎ এই আরব ভূমির রয়েছে একটি ভূরাজনৈতিক গুরুত্ব, সেটি প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত বর্তমান। সেজন্য আমরা দেখব যে বিভিন্ন সময়, সে প্রাচীন যুগ থেকে এখন পর্যন্ত যে আরব ভূমি, সেটি একটি অশান্ত আরব ভূমি হিসেবে বিবেচিত। এই যে আরব ভূমি, যে আরব উপদ্বীপের কথা এতক্ষণ বললাম, সে আরব উপদ্বীপের যে আয়তন, সে আয়তন হচ্ছে 10,27,000 বর্গমাইল। যদি আমরা কিলোমিটার এটি বলি, 26,58,781 বর্গ কিলোমিটার, এবং প্রতি বর্গমাইলে মাত্র 7 জন লোক বাস করে। অর্থাৎ মরুভূমি হওয়ার কারণে এখানে জনসংখ্যার ঘনত্ব খুবই কম। আয়তনে এটি ইউরোপের 1/4 এবং আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের 1/3। এটি সমগ্র দক্ষিণ এশীয়, আমরা যদি দক্ষিণ এশিয়াটা বলি, সমগ্র দক্ষিণ এশিয়া উপমহাদেশের চেয়েও বড়। অর্থাৎ দক্ষিণ এশিয়া, আমরা যে অঞ্চলটাতে আমরা বসবাস করি, সেই উপমহাদেশ, দক্ষিণ এশীয় একটি উপমহাদেশ, সাবকন্টিনেন্ট বলা হয়, সেই দক্ষিণ এশীয় উপমহাদেশের চেয়েও এই আরব ভূমিটি আয়তনে বড়। এতক্ষণ পর্যন্ত আমরা আরব ভূমির ভূমিগত বৈশিষ্ট্য পড়লাম। এখন আমরা এই ভূমিগত বৈশিষ্ট্যের কারণে তার যে আবহাওয়া এবং যে ভূমির যে প্রকৃতি, সেই বিষয়টি নিয়ে একটু আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি একটি অঞ্চলের ইতিহাস সবসময় পরিচালিত হবে ভূগোল দ্বারা। তো ভূগোলে আমরা যেটা পড়ব যে সমগ্র ভূপ্রকৃতি অনুসারে সমগ্র আরবকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা যায়: উত্তর আরব, মধ্য আরব
এবং দক্ষিণ আরব। আমরা যদি মানচিত্রের দিকে দেখি দেখব যে আরব ভূমিটাকে আসলে আমরা বিশ্লেষণের সুবিধার্থে এবং ভূপ্রকৃতি বিবেচনার জন্য আমরা আরব ভূমিকে 3টি অংশে ভাগ করব। এরই হচ্ছে ম্যাপের যে উত্তর দিকে তোমরা যদি উপরের দিকে তাকাও দেখবে মানচিত্রের উপরের অংশটিকে আমরা বলবো উত্তর আরব, মধ্যভাগের অংশটিকে মধ্য আরব এবং নিচের দিকের অংশটিকে আমরা বলবো দক্ষিণ আরব। চলো উত্তর আরব নিয়ে একটু আলোচনা করা যাক। উত্তর আরব জায়গাটি প্রায় মরুময়। এই মরুময় অঞ্চলের 3টি অঞ্চল আছে, যেমন নৌফত, দাহানা ও হাররাহ। এই 3টি অঞ্চলে বিভক্ত, অর্থাৎ উত্তর আরব 3টি অঞ্চলে বিভক্ত, সেটা হচ্ছে নৌফত, দাহানা এবং হাররাহ। এই অঞ্চলের মধ্যে 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 আছে কিছু মরুদ্যান, যেটাকে আমরা অসিস বলি। মরুদ্যান নিশ্চয়ই তোমরা জানো যে মরুভূমিতে আসলে গাছপালা না জন্মানোর মূল কারণটি হচ্ছে এখানে খুবই অল্প পরিমাণ বৃষ্টিপাত হয় এবং জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে। তারপরও মরুভূমির মাঝে মাঝে কিছু কিছু জায়গায় সামান্য জল প্রাপ্তির কারণে সেখানে মরুদ্যান গঠিত হয়, অর্থাৎ মরুর উদ্যান গঠিত হয়, অর্থাৎ কিছু সবুজের গাছপালা দেখা যায়। এই মরুদ্যানকে কেন্দ্র করেই আসলে লোকালয় গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, এই মরুদ্যান নিয়েই আসলে প্রাচীন আরবের অনেক ইতিহাস রচিত হয়েছে। আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসের আলোচনায় আমরা সেই বিষয়গুলো জানব। এবং মধ্য আরবের বৃহত্তম যে অংশটিকে আমরা বলবো, বৃহত্তম মরুভূমি হচ্ছে দাহনার কিছু অংশ, এবং বিদ্যমান থাকলো প্রাচীন কাল হতে এখানে একটি নগর পরিলক্ষিত হয়, অর্থাৎ মধ্য আরবে একটি নগর দাহানা অঞ্চল। সে অঞ্চলে একটি নগর রাষ্ট্রে, আমরা জানি প্রাচীন নগর রাষ্ট্র ছিল গ্রিসে, কিন্তু সমসাময়িক কালে আরবও একটি নগর রাষ্ট্রের জন্ম হয়, যেটি অঞ্চলটি দাহানা অঞ্চলের মধ্য আরবে। হেজাজ, নজদ এবং আন আশা এই 3টি প্রদেশের সমন্বয়ে মধ্য আরব গঠিত। অর্থাৎ মধ্য আরবে 3টি প্রদেশ রয়েছে, যেটি হচ্ছে হেজাজ, নজদ এবং আন আশা, এই 3টি অংশ। ইতিহাস প্রসিদ্ধ মক্কা নগরী হিজাজের রাজধানী। আমাদের ইসলামের আবির্ভাব ঘটেছিল যে অঞ্চল থেকে, সেটি হচ্ছে মক্কা নগরী। আমরা দেখব যে আরবের ইতিহাস আমরা যখন আলোচনা করব সেখানে তোমরা দেখবে যে এই ইতিহাস মক্কা নগরীকে কেন্দ্র করে একটি রাজনৈতিক ইতিহাস তৈরি হয়েছে, যার ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, যা হোক, মধ্য আরবের যে অঞ্চল মক্কা, সেটি ছিল রাজধানী। ইয়াসরিব, তায়েফ ও জেদ্দা হেজাজের আরও 3টি প্রধান শহর মধ্য আরবের। নজদ আরবের বর্তমান সৌদ বংশীয় বাদশাদের জন্মভূমি। হাজরামাউত ইয়েমেন ও ওমান নিয়ে দক্ষিণ আরব গঠিত। দক্ষিণ আরবের 3টি প্রদেশ, সেটি হচ্ছে হাজরামাউত, ইয়েমেন ও ওমান নিয়ে দক্ষিণ আরব গঠিত। দক্ষিণ আরব অত্যন্ত ঘনবসতিপূর্ণ অঞ্চল, কারণ এখানে আসলে আমরা যদি বলি যে এখানে অনেকটা দেখব সবুজের সমারোহ রয়েছে। খাদ্য প্রাচীন যুগ থেকে যেহেতু সবুজ, অর্থাৎ কিছুটা পানির সন্ধান সেখানে পাওয়া যায়, তো সেখানে সে কারণেই খাদ্য উৎপাদন ছিল। খাদ্য উৎপাদন থাকার কারণে এই অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এই এলাকায় ব্যবসা বাণিজ্য কৃষিকাজের জন্য বিখ্যাত। ইয়েমেন এই অঞ্চলে অবস্থিত। ইয়েমেন একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সুখী, এবং ইয়েমেনের নাম অনুসারে উর্বর দক্ষিণ আরব বা সুখী আরব ভূমি বা সৌভাগ্য আরব নামে এই অঞ্চল পরিচিত। আমরা এটিকে আরেকবার একটু বিশ্লেষণ করে বলি। বিষয়টা একটু ভেবে দেখো যে পুরো মরুভূমি, কোথাও কোনো জল নেই, খাদ্য উৎপাদন হচ্ছে না, কিন্তু একটি জায়গাতে যদি কিছু জলের সন্ধান পাওয়া যায়, স্বাভাবিকভাবে সেখানে কি হবে? কৃষি সৃষ্টি হবে। যখন কৃষি দেখা দেবে তখন সেখানে স্বাভাবিকভাবেই সেখানে অর্থনৈতিক গতি প্রকৃতি তৈরি হবে, অর্থনৈতিক প্রবাহ তৈরি হবে, এবং ক্রমেই সেখানে জনসংখ্যার বৃদ্ধি পেতে থাকবে। এবং জনসংখ্যা যেখানে থাকবে, জনসংখ্যাকে কেন্দ্র করেই ব্যবসা বাণিজ্যর ক্ষেত্র তৈরি হয়, এবং সেখানে ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছে। অর্থাৎ মূল বিষয়টি, তোমরা যদি আগের আলোচনায় আবার ফেরত যাও, দেখবে যে মূল বিষয়টিও ভূপ্রাকৃতিক, অর্থাৎ জলের প্রাচুর্যতার কারণেই এই অঞ্চলে ইয়েমেন, যেটাকে আমরা সুখী আরব বলি, সেই অঞ্চলে কৃষি এবং কৃষিকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য, কৃষি এবং ব্যবসা বাণিজ্যের কারণেই সেখানে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। যা হোক, ইয়েমেন হতে দক্ষিণ আরব বা সুখী আরব বা সৌভাগ্যময় আরব বলা হয়। বর্তমানে ইয়েমেন একটি পৃথক রাষ্ট্র, এবং ওমান ও সুলতানের রাজধানী রয়েছে এই অঞ্চলে। যা হোক, ঐতিহাসিক স্ট্রাবো বলেন, দক্ষিণ আরব অঞ্চল খুবই সমৃদ্ধ এবং সুগন্ধি দ্রব্যে ভরপুর একটি দেশ। ঐতিহাসিক স্ট্রাবো নামক একজন বিখ্যাত ঐতিহাসিক, তার একটি মন্তব্য রয়েছে এই দক্ষিণ আরব সম্পর্কে। তিনি বলেছেন, দক্ষিণ আরব অঞ্চল খুবই সমৃদ্ধ, সেটা আমি আগেও বলেছি, তিনিও বলছেন দক্ষিণ আরব অঞ্চল খুবই সমৃদ্ধ এবং সুগন্ধি দ্রব্য
ভরপুর, বেশ ভরপুর, অর্থাৎ সেই অঞ্চলে প্রচুর সুগন্ধি দ্রব্য পাওয়া যেত। এখন চলো আমরা তিনটি অঞ্চল নিয়ে আলোচনা করলাম, উত্তর আরব, মধ্য আরব এবং দক্ষিণ আরব নিয়ে। এবার আমাদের আলোচনার যে অংশ হবে সেটি হচ্ছে আরবের বিভিন্ন উৎপন্ন দ্রব্য আদি। আরব অন্যতম সর্বাপেক্ষা শুষ্ক এবং গরম দেশ। একাধিক রাজ্য থাকলেও, একাধিক ওয়ালি অর্থাৎ পানির প্রবাহ থাকলেও ছোটোখাটো, তোমরা জানো যে মরুভূমিতে বৃষ্টিপাত হয়। একটা তথ্য তোমাদেরকে জানাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো যে মরুভূমিতে জলে ডুবে মানুষ মারা যায়? এই বিষয়টি কি জানো তোমরা? অনেকেরই হয়তো বিষয়টি জানা নাই। তোমরা যদি ডিসকভারি চ্যানেলটি দেখো, দেখবা সেখানে বেয়ার গ্রিলস নামক একজন ব্যক্তি, ম্যান ভার্সেস ওয়াইল্ড, সেখানে তিনি এই কথাটি বলেন। মরুভূমিতে তিনি যখন থাকেন, আকাশে যখন মেঘ দেখেন, তিনি অত্যন্ত ভয় পেয়ে যান। কারণ মরুভূমিতে যখন বৃষ্টি হয়, 1 ঘন্টা বৃষ্টি হবে বা 20 মিনিট বৃষ্টি হবে, তখন সেখানে হড়কা বান দেখা দেয়। অর্থাৎ হঠাৎ করে কোনো কথা নেই, বলা নেই, কওয়া নেই, হঠাৎ করে 10 থেকে 18 ফুট পর্যন্ত উঁচু জলের প্রবাহ যায় এবং সেই জলের প্রবাহ 20-25 মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত থাকে, তারপর আবার শুকিয়ে যায়। কিন্তু এই হঠাৎ করে হড়কা বানে কিন্তু প্রচুর মানুষ মারা যায়। তো যে কথাটি বলা হচ্ছে, আরবে মাঝে মধ্যে এরকম বৃষ্টি হয় এবং হড়কা বান দেখা যায়, কিন্তু হড়কা বান দেখা দিলেও আরবে কিন্তু কোনো নদীর অবস্থান নেই, অর্থাৎ সেখানে কোনো নদী নেই। আচ্ছা, নদী নাই, নদী না থাকার কারণে কৃষিভূমি বড়ই সংকট রয়েছে। আরবের 1/3 মরুভূমি, প্রকৃতি রুদ্র, প্রকৃতি এখানে প্রচণ্ড রুদ্ররূপ এবং বসবাসের প্রায় অযোগ্য। যদিও এইসব অঞ্চল শুষ্ক, রৌদ্রময় এবং এই সকল রৌদ্র দগ্ধ থাকার পরও বৃক্ষলতাদি জন্মায় না এবং লু হাওয়া প্রবাহিত হয়। তোমরা জানো যে মরুভূমির বৈশিষ্ট্য হচ্ছে দিনে প্রচণ্ড গরম, রাতে ঠান্ডা পড়ে, এবং দিনের গরম এবং রাতের ঠান্ডা এর মাঝামাঝি সময় দিনে যে বাতাস প্রবাহিত হয় সেই বাতাসকে বলা হয় লু হাওয়া। এবং লু হাওয়াটি আসলে কি হয়, প্রচণ্ড জোরে বেগে যখন বাতাস বয় তখন ধুলাবালি, বালিকণাগুলো সেই বাতাসে প্রবাহিত হয় এবং এক একটি বালিকণা যদি শরীরের মধ্যে পড়ে সেখানে ফোসকা পড়ে যায়, অর্থাৎ প্রচণ্ড তাপযুক্ত এই বাতাস। হেজাজের গড় তাপমাত্রা, অর্থাৎ আরবের যে হেজাজ অঞ্চল আমরা একটু আগে বলেছি যে হেজাজের গড় তাপমাত্রা চিন্তা করো 70 ডিগ্রি ফারেনহাইট, যেখানে খই ফুটে যায় 70 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু ওমান, ইয়েমেন, তায়েফ প্রভৃতি স্থানে বছরে 2বার বৃষ্টিপাত হয়, ফলে এসব এলাকা শস্য শ্যামল, আবহাওয়া মোটামুটি ভালো। এখানে কফি, নীল, তোমরা চেনো প্রিয় শিক্ষার্থী, তোমরা নীল চেনো? তোমরা, নীল হচ্ছে এক ধরনের উদ্ভিদ যেটা দিয়ে আসলে কাপড় রঙিন করা হয়। নীল, শাকসবজি, আতা, ডুমুর, দারিম্ব, পিচ, খেজুর, ইক্ষু, তরমুজ প্রভৃতি মূল্যবান ফল ফসলাদি জন্মায়। এটি হচ্ছে দক্ষিণ আরবে। এবং যেহেতু গাছপালা এবং প্রকৃতির প্রচণ্ড সংকট সেখানে, যেখানে আসলে পানির প্রচণ্ড সংকট, সুতরাং সেখানে জীববৈচিত্র্য খুব বেশি পরিলক্ষিত হয় না। তারপরও মরুভূমিতে কিছু প্রাণী অভিযোজন করে টিকে গেছে, কিছু প্রাণী, সেই প্রাণীগুলোর মধ্যে রয়েছে উট, ঘোড়া, ভেড়া, দুম্বা, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি প্রাণী আরবদের গৃহপালিত প্রাণী, এবং এই প্রাণীগুলো আরবে টিকে গেছে। আরবের মধ্যে কিছু বন্য জীবজন্তু দেখা যায় মরুভূমিতে, সেগুলো হচ্ছে হায়না, বাঘ, সরীসৃপ, খ্যাকশিয়াল এবং এবং মাঝে মাঝে কিছু বিষাক্ত সাপ দেখা যায়। এছাড়া বাজ পাখি, কবুতর, ঈগল, হুদহুদ, তিতির প্রভৃতি পাখি আরবে দেখা যায়। অর্থাৎ সেই জায়গায় পরিবর্তিত এই সকল উষ্ণ পরিবেশে টিকে থাকার জন্য এই প্রাণীগুলোই আসলে অভিযোজন করে সেখানে টিকে গেছে। দুটি প্রাণীর কথা, একটি গাছ এবং একটি প্রাণীকে নিয়েই মোটামুটি আরব সমাজ গঠিত, সেটি হচ্ছে খেজুর গাছ এবং উট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বলেছেন, উটের উন্নতির মধ্যে দিয়েই কিন্তু আরবের উন্নতি, এবং খেজুর গাছকে আরবরা বলে রানী গাছ। অর্থাৎ এ দুটি প্রাণীতেই তাদের আসলে প্রাচুর্যতা এবং খাদ্য, জীবন নিরাপত্তা সব বিষয় এখানের মধ্যে নিহিত রয়েছে। চলো বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। জীবজন্তুর মধ্যে উট ও ঘোড়া এবং গাছগাছড়ার মধ্যে খেজুর গাছ আরবদের অত্যন্ত মূল্যবান। উটকে তারা নিজের প্রাণের চেয়েও বেশি প্রাধান্য দেয়, প্রাণাপেক্ষা বেশি মূল্যবান, তারা নিজের চেয়েও বেশি ভালোবাসে উটকে। মরুজীবনের একমাত্র সহায় ও সম্বল হচ্ছে উট। উট তাদের নিকট মরুভূমির জাহাজ, শিপ অব দ্য ডেজার্ট নামে পরিচিত, এবং ব্যবসা বাণিজ্য যাতায়াতের একমাত্র বাহন হিসেবে প্রাচীন যুগে বিবেচিত হতো। এখনও কিছু কিছু অঞ্চলে উটই একমাত্র বাহন। উট অত্যন্ত কষ্ট সহিষ্ণু প্রাণী। উট শীতকালে 25 দিন এবং গ্রীষ্মকালে 5 দিন পানি পান না করেও কর্মক্ষম থাকতে পারে। এবং উটের পিঠে তোমরা যে কুচ দেখেছ, যে কুচটি থাকে, সেই কুচটি আসলে চর্বি সঞ্চিত থাকে। খাদ্য গ্রহণ না করে এখান থেকে সঞ্চিত চর্বির মাধ্যমে তাপ উৎপাদন করে উট বেঁচে থাকে।
উটের দুধ এবং উটের মাংস আরবদের প্রিয় খাদ্য। উটের চামড়া দিয়ে আরববাসীরা পোশাক পরিচ্ছদ এবং উটের লোম এবং চামড়া দিয়ে তারা তাঁবু নির্মাণ করত। এছাড়া উটের মল তাদের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। উটের মূত্র দ্বারা তারা বিভিন্ন ধরনের ঔষধ তৈরি করত। তাহলে দেখা যাচ্ছে উটের সমস্ত কিছুই আরববাসী ব্যবহার করত। যুদ্ধক্ষেত্রে উট ব্যবহৃত হতো এবং যুদ্ধক্ষেত্রে অনেক সময় ক্ষতিপূরণ হিসেবে উট দেওয়া হতো এবং জুয়া খেলার পণ, বিবাহের যৌতুক হিসাবেও উটের ব্যবহার ছিল। তোমরা জানো যে আরব গোত্রের প্রধানকে শেখ বলা হয়। শেখদের ধনী ব্যক্তিদের আমরা যখন এখন মনে করি যে কার কত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ইন্ডাস্ট্রি আছে, সে তত ধনী। প্রাচীন যুগে আসলে আরব সমাজে বলা হতো কার কয়টি উট রয়েছে। শেখদের যেই শেখের যত বেশি উট তিনি তত বেশি ধনী। আরবদের প্রখ্যাত কবিগণ বিভিন্ন কবিতায় উটের উচ্ছ্বসিত প্রশংসা করে কবিতা রচনা করেছেন। হযরত ওমর ফারুক, আমি আগেই বলেছি, হযরত ওমর ফারুক বলেছেন উট যেখানে উন্নত আরবরা সেখানে উন্নত। অর্থাৎ উট আরবদের খুবই প্রিয়, প্রয়োজনীয় এবং ভালোবাসার প্রাণী। এরপর হচ্ছে আরব দেশে উটের পরেই হচ্ছে ঘোড়ার অবস্থান। আরবের ঘোড়া বিশ্ববিখ্যাত। খেলাধুলা, শিকার, লুটতরাজ, যুদ্ধবিগ্রহে আরববাসী ঘোড়া ব্যবহার করে এবং খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পূর্বে আরবে ঘোড়ার প্রচলন শুরু হয়। যা হোক, আমরা এতক্ষণ পর্যন্ত দুটো প্রাণী নিয়ে অনেক কথা বললাম এবং আমরা এরপরে দেখব যে আরবের ইতিহাস, যুদ্ধের ইতিহাস রচনার ক্ষেত্রে এবং ঘোড়া একটি বিশাল ভূমিকা পালন করেছে। আমি আগেই বলেছি ঘোড়া এবং উটের বাইরে গিয়ে আরবদের একটি প্রিয় গাছ রয়েছে, যেটিকে আরবরা অত্যন্ত মূল্যবান গাছ হিসেবে বিবেচনা করে, সেটি হচ্ছে খেজুর গাছ। আরববাসীর নিকট তাদের খেজুর গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেজুর গাছকে আরববাসীরা রানী গাছ বলে থাকে, অর্থাৎ তারা বলে কুইন ট্রি বা রানী গাছ। এবং এই আরবে প্রায় 100 প্রজাতির খেজুর গাছ পরিলক্ষিত হয়। খেজুর হচ্ছে আরবদের প্রিয় খাবার এবং তৎকালীন আরবরা আসলে এটির উপরেই নির্ভর করে টিকে থাকতো এবং খেজুরের রস তাদের ছিল প্রিয় পানীয়। এবং সে দেশে গৃহ নির্মাণ, মাদুর, দড়ি, জ্বালানি কাঠরূপে খেজুর গাছের পাতা এবং বিভিন্ন অংশ ব্যবহার করা হতো। খেজুরের বীজ গুঁড়ো করে উটের জন্য খাবার তৈরি করা হতো এবং আমির ফকির নির্বিশেষে প্রত্যেক মানুষই খেজুরকে খাদ্য হিসেবে গ্রহণ করত। খেজুর আরববাসীর জীবনে ছিল অপরিহার্য একটি উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত আরবের বিভিন্ন গতি প্রকৃতি আলোচনা করলাম। যা পড়েছি তা নিয়ে যদি আমরা আরেকবার একটু আলোচনা করি তাহলে বিষয়টি এভাবে বলা যায় যে আমরা আসলে বলেছি আমাদের আলোচনা তোমাদের বোঝার জন্য আমি আলোচনাটি আরেকবার একটু সংক্ষেপে বলছি। আমরা বলেছি যে আরবের ভূপ্রকৃতিক বৈশিষ্ট্য বলেছি যে আরব একটি বিখ্যাত উপদ্বীপ। পৃথিবীর অনেকগুলো বিখ্যাত উপদ্বীপের মধ্যে আরব একটি উপদ্বীপ এবং আরব উপদ্বীপের আমরা এও বলেছি যে উপদ্বীপ বলতে আসলে আমরা সেই ভূখণ্ডকে বুঝি যার 3 দিক জল বেষ্টিত এবং একদিক বিস্তীর্ণ স্থল বেষ্টিত। সেই আরব উপদ্বীপের কথা আমরা বর্ণনা করেছি। এরপর বললাম যে আরব উপদ্বীপের এই যে জল বেষ্টিত যে উপদ্বীপ সেটি আসলে সাধারণ কোনো ভূমি নয়, এটি হচ্ছিল আসলে একটা মরুভূমি এবং এই মরুভূমিটি আসলে সংযুক্ত ছিল পৃথিবীর বিখ্যাত সেই মরুভূমি যা এখনও টিকে আছে, সাহারা মরুভূমির। এবং পরবর্তীতে নীল নদ এবং নীল নদের কারণেই আসলে আরব ভূমি থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এই বিচ্ছিন্ন ভূমি পরে আরব ভূমি নামে পরিচিত। আরবের নামকরণের ক্ষেত্রে 3টি কথা বলা হয়েছে। হিব্রু ভাষার কাহিনীর কথা বলা হয়েছে, একটি লোককাহিনীর কথা বলা হয়েছে এবং একটি ভূমির কথা বলা হয়েছে। 3টি ভূমির শব্দেই আরব শব্দটি পাওয়া গিয়েছে এবং অনেকেই এই 3টিকে বিবেচনা করেই এই ভূমির নামকরণ হয়েছে বলে মনে করে থাকেন। যা হোক, আরব ভূমির নামকরণের বৈশিষ্ট্য এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং পরবর্তীতে আমরা বলেছি যে ইতিহাস ভূগোল দ্বারা নিয়ন্ত্রিত, যে আরবের যে ভূপ্রকৃতি সেই ভূপ্রকৃতির উপর নির্ভর করেই আসলে আরবের ইতিহাস রচিত হয়েছে। আরবের যে ভূপ্রকৃতি ছিল আসলে মরুময় এবং এই মরুময়তার কারণে উত্তর আরব এবং দক্ষিণ আরব এবং মধ্য আরব 3টি অংশে আরব ভূমিকে বিভক্ত করা হয়েছে। আমরা দেখব যে মধ্য আরবের হেজাজ অঞ্চলে যে রাজধানী ছিল মক্কা, সেই মক্কাকে কেন্দ্র করেই আসলে আরবের রাজনৈতিক ইতিহাস পরিচালিত হয়েছে। যা হোক, এই 3টি অঞ্চলের মধ্যে একটি অঞ্চল ছিল যেটা ইয়েমেন নামে পরিচিত। সেই ইয়েমেন অঞ্চলটি ছিল আসলে সমৃদ্ধ অঞ্চল এবং সেটি ছিল আসলে কৃষি অর্থনীতির জন্য বিখ্যাত। কৃষিকে কেন্দ্র করে সেই অঞ্চলে অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো, ফলে এই অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অনেক বৃদ্ধি পেয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করে পরবর্তীতে যে বিষয়টি জানতে পারলাম যে আসলে আরব ভূমির এই প্রচণ্ড
বৈশিষ্ট্যের এই ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে সেখানে জনসংখ্যার ঘনত্ব কম এবং পরবর্তীতে এই অঞ্চলটিকেই আসলে ইসলামের মহামানব সারা বিশ্বের জন্য আশীর্বাদ স্বরূপ আল্লাহ তাআলা যে মানে যে প্রিয় পুরুষকে প্রেরণ করেছেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অঞ্চলে প্রেরণ করেছিলেন এবং তাকে নবুয়ত দেওয়া হয়েছিল এবং তার মাধ্যমেই এই অঞ্চলের থেকেই ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আমাদের পরবর্তী আলোচনায় আমরা সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি তোমরা সেই অংশটি বুঝতে পেরেছ। তবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টি আলোচনার পূর্বে আমরা একটু আরবের প্রাচীন যে সভ্যতাগুলো আছে সেই সভ্যতাগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তীতে আমরা প্রাচীন যে সভ্যতা, আরব ভূমিতে যে প্রাচীন সভ্যতাগুলো ছিল সেই সভ্যতাগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা পরবর্তী ক্লাসটি উপভোগ করবে। এবং আমরা যদি ধারাবাহিকভাবে তোমরা ক্লাসে উপস্থিত থাকো এবং এই আলোচনায় অন্তর্ভুক্ত হও, তোমাদের অসাধারণ ভালো লাগবে। এবং পৃথিবীর সভ্যতা, পৃথিবীর 4টি প্রধান ধর্মের উৎপত্তি স্থল কিন্তু আরব ভূমি, উন্নত জাতিসত্তা হচ্ছে আরব, এবং সেখান থেকে যে পৃথিবীর সভ্যতা নিয়ন্ত্রিত হয়েছিল সেই বিষয়টি আমরা পরবর্তীতে আলোচনা করব। আজ এই পর্যন্তই। ভালো থাকো, আগামীতে আবার দেখা হবে। সবার দীর্ঘায়ু কামনা করছি, আগামী ক্লাসে উপস্থিতি কামনা করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।